প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আজকে ষষ্ঠ ক্লাসে তোমাদের সামনে আমি আমাদের যে গণিতের সমস্যার যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতায় আজকে সামনের যে সমস্যাগুলো তোমাদের সামনে আমি তুলব। দেখি আজকে কোন সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরা যায়। আজকের যে 8 নম্বর প্রবলেমটা, সেটার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে উপরে লেখা আছে 3, এর উপরে পাওয়ার আছে m+1, আর ভাগ দেওয়া আছে 3, পাওয়ার আছে m, এবং এটাকে গুণ দেওয়া হচ্ছে m-1 দ্বারা। এরপরে মাঝখানে রয়েছে ভাগ, এরপরে আছে উপরে 9, পাওয়ার আছে m+1, ভাগ দেওয়া আছে 3 পাওয়ার m-1 এবং m+1 এ ইন্টু আকারে, অর্থাৎ m-1 আর m+1 এ ইন্টু আকারে। এটাও পাওয়ার, এটাও পাওয়ার, এখানে এটাও পাওয়ার, এটাও পাওয়ার, আর এখানে এটা পাওয়ার, এখানে এটা পাওয়ার। আমরা সূচকের কথা থেকে জেনেছি সূচকের দুইটা স্থান থাকে, একটা থাকে বেস, একটা থাকে পাওয়ার। তো আমরা পাওয়ারগুলো জেনেছি। বেজের বিষয়টা সেটা হচ্ছে যে এখানে বেস হচ্ছে 3, এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 9। তাহলে একটু কেমন জানি এলোমেলো হলো না, যে এখানে 3, এখানে 3, বাট এখানে 9। তাহলে সেই 9কে কি আমরা বেস 3 করতে পারি? সেটা চিন্তা করার বিষয়। হ্যাঁ, পারি। কীভাবে পারি? যে দেখো, যেহেতু আমার সব জায়গায় একটা বেস 3, শুধু একটা জায়গায় এখানে বেসটা 9, তো আমি বেস 9টাকে আমি 3 করিয়ে দেব। তাহলে দেখো, আমি এই বাকি যে প্রবলেমগুলো সেটা আমি রেখে দিলাম। এটা বড়জোর আমি এটাকে গুণ করে নিতে পারি, এই বিষয়টা। তার মানে হচ্ছে যে m ইন্টু m-1, এটাকে আমি গুণ করিয়ে যখন নিব তখন আসবে m² মাইনাস m। স্বাভাবিক, এটা কিন্তু স্বাভাবিক একটা গুণ করলাম। তাহলে আমরা সেই গুণটা এখানে দিয়ে দিলাম। এরপর মাঝখানে যে ডিভাইডেড আছে সেটাও আমরা রেখে দিলাম। এরপরে দেখো, এই যে আমি যে 9-এর কথা বলেছিলাম, এই 9কে আমি লিখতে পারি যে 3²। তো 3² যদি হয়, এর পাশে তো m+1 রয়েছে, সেটা আমি লিখে দিলাম। আর নিচনে যে 3, এই যে আমি বললাম পাওয়ার m-1, পাওয়ার m-1, এবং এটার সাথে ইন্টু হচ্ছে পাওয়ার m+1, অর্থাৎ এই দুটোকে ইন্টু করা হচ্ছে। তো ইন্টু যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি m² - 1, মানে 1², m²-1। কারণ কি, যে দুটাকে আমরা গুণ করব, সেই গুণও আমরা দেখে আসতে পারি, অথবা সূত্রের মাধ্যমে যে a - b × a + b, তার আপনি a² - b²। তো এখান থেকে আমরা লিখতে পারি যে m² - 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, কারণ আমি যে অঙ্ক করি, তোমরা যদি মনোযোগী না থাকো তাহলে সেখান থেকে তোমরা কিছু প্রফিট, তোমাদের কিছু হবে না। তো তোমরা মনোযোগী হতে হবে। তাহলে এরপরে আমরা যদি দেখি যে আসলে কি করার আছে কাজ, এই যে এখানে কাজ করার আছে, যে আমি এখানে 2টা রেখেছি, আমি এখানে গুণটা করে দিতে পারি, এই কাজটা আমার আছে। তাহলে হ্যাঁ, আমরা সেই কাজটা করি। তো বাকিগুলো আমি ঠিক রেখে দেই। আমি অঙ্কটাকে আরও সহজেও করে নিতে পারতাম, মানে শর্ট করে নিতে পারতাম, করি নেই তোমাদের সুবিধার্থে। কারণ আমরা অল্প অল্প করে এগোই, অল্প অল্প করে আগাতে শিখি। এরপর যখন অল্প করে আগাতে শিখব, তখন অনেক স্পিডে আমরা আগাতে পারবো। অল্প করে যখন আমরা আগাবো, তখন আমরা এই কাজটাই করে নিই। এটা যদি আমরা গুণ দিয়ে নিই, যেমন এখানে 2 × m+1 আছে, তো আমরা এটা যদি গুণ দেই, এটার সাথে গুণ হচ্ছে, তার মানেই হচ্ছে যে twice m + 2। তো এই গুণফলটা আমরা উপরে ব্যবহার করি, 3-র উপরে পাওয়ার হিসাবে ব্যবহার করি। আর
আর নিচনে যে আমার যেটা দেওয়া আছে সেটাই আমরা রেখে দিই। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমাদের ফিগার দাঁড়ালো এটা। তাহলে দেখো বেজ এখানে 3, এখানে 3, এখানে 3, এখানে 3, সব জায়গায় একটা বেজের একটা মিল রয়েছে। আমরা মিল রাখার একটা উদ্দেশ্য অবশ্য আছে, কারণ আমরা সূচকে শিখেছি যে বেজ যখন একরকমই থাকে তখন আমরা একটা কমন নিতে পারি। হ্যাঁ, তো সেই উদ্দেশ্য হয়তো এটা আমরা এগোচ্ছি। এরপরে দেখো এখন আমি বেজ একটা নেব, যে এই যে বেজ দুইটা সমান, আমি একটা নিয়ে কাজ করতে পারি। এই যে দুইটা বেজ সমান সেটা আমি একটা নিয়ে কাজ করতে পারি, আমি এভাবেও করতে পারি। কিন্তু আবার তোমার মাথায় যদি আগেই যদি ভাগের প্রক্রিয়াটা কাজ করতে থাকে, যে আমার ভাগ, হ্যাঁ ভাগ, তো ভাগের প্রক্রিয়াটাও তুমি আগে কাজ করে নিতে পারো। আমরা ভাগের কথা বলেছি কি ভাগকে গুণ দেব, পরেরটা উল্টে দেব। হ্যাঁ, আমরা সেই ভাগের প্রক্রিয়াটাও করে নিতে পারি। আবার যদি আমি এটা বলছি যে এখান থেকে বেস কমান নিয়ে এখানে কমান নিয়ে, আমি সেভাবেও করতে পারি। ধরো আমরা এভাবে গেলাম না, আমরা ভাগের প্রক্রিয়াটাকে উল্টে দিলাম। তাহলে ভাগের প্রক্রিয়াটাকে যদি আমরা উল্টে দেই, অর্থাৎ ভাগকে যদি আমরা গুণ দিই, তাহলে আমরা এই গুণ দিয়ে এটাকে উল্টো ব্যবহার করতে পারি। আমরা ধরো এটাই করে নিলাম। আমরা এটা জানি যে ভাগকে গুণ দিতে পারি এবং পরের ভগ্নাংশটাকে আমরা উল্টে দিতে পারি, অর্থাৎ ভাগে দিবে গুণ করপণ, উল্টে দিবে পরের দুজন। হ্যাঁ, আমরা সেই কাজটাই এখানে করেছি। তুমি এটা না করে তুমি যদি আগে এখান থেকে বেস কমান নিয়ে করতে, সেটাও হবে। আমি সবসময়ই বলি যে গণিত বিভিন্ন ওয়েতে করা যায়, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কোনো কনফিউশনের কিছু নেই। তোমরা যা জানো সেটাই দিয়ে তুমি সামনে আগাবে। তাহলে দেখো এবার তুমি যদি বলো যে আমি এখান থেকে এই কাজটা এবার করব, যে আমার বেস মিলে গেছে, হ্যাঁ হবে, এই বেস মিলে গেছে হবে, এই কাজটা যদি তোমার করতে ইচ্ছা হয় তুমি সেটা করো। আবার যদি তোমার এই কাজটা করতে ইচ্ছে না হয়, তোমার আরেকটা কাজ করতে ইচ্ছা হয়, কোন কাজটা? সেই কাজটা হচ্ছে যে আমার এখানে তো গুণ, আমার এই বেস আর এই বেস আমি মিল করে নিয়েছি। তাহলে এই বেজ যদি তুমি মিল করে নিয়ে থাকো, তাহলে তোমার উপরে হচ্ছে এই 3, এই বেজ তুমি মিল করে নিয়েছো, তাহলে তোমার হচ্ছে m+1, যেহেতু ইনটু তাহলে হচ্ছে প্লাস, তারপরে পরেরটা। এবার যদি তুমি বলো যে নিচে আমি এইটা মিল করে নিয়েছি, হ্যাঁ বেজে মিল করে নিয়েছি, হ্যাঁ তাহলে তুমি সেখানেও ব্যবহার করো 3, আর এখানে হবে m² - m, আর যেহেতু এখানে ইনটু রয়েছে তাহলে আমি এখানে ব্যবহার করব প্লাস, এরপরে ব্যবহার করব 2m+2। সমস্যা নেই। তুমি যদি আবার এটাকে এভাবে যেতে চাইতে, যে আমি এই 3 অর্থাৎ এই বেজ মিল করেছি, আমি বেজ একটা কমান নিয়েছি, বেজ একটা লিখেছি, তাহলে আমার উপরেরটা হয়তো m+1, আর নিচে যেহেতু এইটা নিচে এটা ভাগ বিষয় রয়েছে, তাহলে আমাদের এখানে হবে মাইনাস, তারপর হবে m², যেহেতু এটা প্লাস হয়ে যাবে। এভাবেও কিন্তু আমরা আগাতে পারি। তোমার ইচ্ছা, আমি সবসময় বলি যে তোমার ইচ্ছা কীভাবে, তোমার টার্গেটটা কোন দিকে নজরটা বেশি পড়ে, যেভাবে নজরটা তোমার আসছে সেভাবেই তুমি চলে যাও, নো প্রবলেম, তুমি অবশ্যই তোমার জায়গায় তুমি বুঝতে পারবে। যাই হোক, আমি এভাবে না গিয়ে আমার সেই ইচ্ছেও ছিল যে সেভাবে ইচ্ছে, আমি সেভাবে গেলাম না, হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি এভাবে গেলাম, ধরো আসলাম এভাবে। এখন কি হলো, এখন দেখো এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা কি আমি ক্যালকুলেশন কিছু যদি করতে পারি সেটা করতে পারি। ক্যালকুলেশন কি করতে পারি, আমার এখানে রয়েছে -1, এখানে +1, এটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমার কি থাকছে, আমার এখানে থাকছে 3। তুমি যদি ইচ্ছে করো যে এই পাওয়ারটা এই m² আগে দাও, সেটা দিতে পারো, যে আমাদের উপরে থাকতেছে m² + m থাকছে। তা নিচে কি থাকছে, এই যে নিচে যে 3-র উপরে যে পাওয়ারটা, আমি 3 পাওয়ারের কাজ করছি, কিন্তু আমি বেস নিয়ে এখনও কিছু ভাবছি না, আমি 3 পাওয়ারের কাজ করছি। তাহলে 3 পাওয়ারের কাজ যদি আমি করে থাকি, তাহলে দেখো এই যে এখানে আমার 3 উপরে যে m² রয়েছে, আমি m² ব্যবহার করলাম, তারপরে এখানে
এম রয়েছে 2টা, মাইনাস চলে গেছে একটা, মাইনাস একটা, তাহলে আমার এম থাকছে একটা, এম থাকছে একটা। এরপরে দেখো, এরপরে আমার এখানে কি থাকছে, 2 থাকছে, প্লাস 2 থাকছে। এবার এখান থেকে তুমি যদি আবার যদি চিন্তা করো যে আমার এই বেজ যে সমান, এই বেজ আমি একটা বেজ নেব, হ্যাঁ একটা বেজ নেব, তাহলে উপরেরটা পাওয়ার উপরেরটা দিব মাইনাস এবার নিচেরটা দিব, হ্যাঁ সেটা সেভাবেও হবে। কিন্তু আমার না, আমি এভাবে যাব না, অন্য কোনোভাবে আমি করতে পারি কিনা, আমি অন্যভাবে যাব, অন্যভাবে আমার মাথায় কাজ করেছে যে হ্যাঁ আমি এটা অন্যভাবে যাব। হ্যাঁ যাও, তাহলে আমি এই যে থ্রি থ্রি বেজ মিলে গেছে, একটা বেজ নিব, উপরেরটা পাওয়ার এটা না দিয়ে আমি এবার অন্যভাবে যাব। আমি সবসময় বলি যে গণিত বিভিন্নভাবে করা যায়, তবে যেভাবেই তুমি যাবা তোমার খামখেয়ালি নয়, পিছনে তুমি যেটা জেনে আসছো সেটা ব্যবহার করে তুমি সামনে যাবা। তো আমি এখানে যেভাবে যেতে ইচ্ছে করছিল সেভাবে যাব না, আমি উল্টো দিকে যাব। বাস, অনেকে আছে না স্রোতের সাথে সাথে যায়, কেউ স্রোতের উল্টো দিকেও যায়, একটু করে একটু ঘুরে আসে, একটু এক্সারসাইজ করে। ধরো আমি তাই করি, এতে হয়তো অঙ্ক অনেক বড় হয়ে যাবে, যাক, কারণ এটা তো আমার পরীক্ষার হল না, আমার বাসায় এই ধরনের প্র্যাকটিসগুলো অবশ্যই আমি আমার বাসায় করব। আর পরীক্ষার হলে আমি আমার ফলাফলে যত দ্রুত সম্ভব সঠিকভাবে যাব, কারণ এখানে সময়ের একটা বিষয় থাকে, কিন্তু আমার বাসায় সময়ের কোনো বিষয় নেই। আমি আধা ঘন্টা ধরে একটা অঙ্ক আমি মেলাতে পারলাম না, তাতে আফসোস নাই, কিন্তু আমি অঙ্ক করতে গিয়ে যে আমি কি ব্রেনটাকে কতটুকু ইউজ করতে পেরেছি সেটাই হলো আমার বিষয়। তাহলে এখানে দেখো আমি এই যে উপরে যে বিষয়টা, এই যে এরকম একটা বিষয় আমি নিচের থেকে তৈরি করতে পারি কিনা, হ্যাঁ আমার মাথায় কাজ করেছে যে আমি উপরের একটা বিষয় নিচে সেরকম একটা তৈরি করব। তো এই কারণেই আমি ওভাবে যাইনি, হয়তো যেভাবে তোমরা অহরহ করে করে থাকো বা সহজ, হ্যাঁ হয়তো সেটা আরও সহজ, আমি সেভাবে যাইনি, আমি যাচ্ছি যে উপরের মতো নিচে তৈরি করো। তো উপরেরটা মতো নিচে যে তৈরি করতে চাই, তাহলে আমার এই পর্যন্ত আসতে হবে। তাহলে এই পর্যন্ত আসলে আমি লিখব 3m² প্লাস এম, এরপরে যেখানে প্লাস রয়েছে আমি এখানে ইন্টু ব্যবহার করে 3² করতে পারি, কারণ আমরা নিচে পিছনে এগুলো অনেকবার শিখেছি। তাহলে এবার দেখো যে আমি যেহেতু এই জিনিসটা এবং এটা সমান, এটাকে আমরা বেনিশ করতে পারি। তাহলে আমি বেনিশ করলে আমি নিশ্চয়ই উপরে পাচ্ছি, উপরে কিছুই নেই, ভাগ দিয়ে যখন কিছু থাকবে না, তুমি ভেবো না যে ওখানে 0, এখানে 1, ভাগ দিয়ে যখন কিছুই থাকবে না তখন 1 হবে, আর নিশ্চয়ই থাকছে কি 3², তার মানে 9 হচ্ছে। তাহলে এটাই আমার ফলাফল। আমি তোমাকে বলছি না যে অঙ্কটা এভাবেই যেতে হবে, আমি তোমাকে বলছি যে অঙ্কটা এভাবেও যাওয়া যায়, তুমি তোমার মতো করবে, আশা করি অঙ্ক তোমার কাছে ভালো লাগবে। তাই আমি এটাকে বিভিন্নভাবে আর তোমাকে করিয়ে দেখাইনি, কিন্তু আমি তোমাকে মাঝে মধ্যে একটু রোটেশন দিয়েছি যে এভাবে যাওয়া যায়, এভাবে যাওয়া যায়। আমি যেভাবে আসছি হয়তো উল্টা দিকে এলোমেলো করেও আসছি, তোমার বিভিন্ন পথে বিভিন্নভাবে গিয়ে যদি তোমার অঙ্ক ভালো লেগে যায় তুমি সেভাবে করো, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। তো যা হোক, আমি আজকে 8 নাম্বার এই প্রবলেমটা এভাবে সমস্যা তোমাদেরকে করিয়ে দিয়েছি, যে এটাকে আমি আর বিভিন্নভাবে যাব না। আমি এবার আসবো 9 নম্বর প্রবলেমে। হ্যাঁ দেখো, এই যে 9 নম্বর প্রবলেমটা, এটাকে আমাকে প্রমাণ করতে বলছে যে আমাকে এটাকে ক্যালকুলেশন করে দেখাও যে ফলাফল এটা। প্রমাণ করো যে 9 নম্বরটা সেটা হচ্ছে যে এটাকে ক্যালকুলেশন করে তুমি দেখাও যে এটা, অর্থাৎ
এটাকে ক্যালকুলেশন করে, এটাকে তুমি তোমার জানা ফর্মুলাগুলো ব্যবহার করে তুমি যা জানো সেগুলোর উপরে ভর দিয়ে তুমি এখানে আসতে হবে, তবেই তোমার প্রমাণ হবে। তো দেখো আমরা কিভাবে এটার উপরে ভর দিয়ে এখানে আসতে পারি। যখন প্রমাণ থাকবে তখন আমি লেফট অ্যান্ড রাইটের সাইডের অঙ্কগুলোকে এভাবে ব্যবহার করতে পারি। আমাদের দেওয়া আছে যে লেফট হ্যান্ডে দেওয়া আছে কি 4 পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমার দেওয়া রয়েছে। এখন এখানে যদি তুমি নজর দাও, প্রথমে যে নজর দিলাম অঙ্কটা, দেখি কি করা যায়। নজরটা তোমার কোথায় আসবে? আর এই সূচকের অঙ্কই তুমি নজরটা বেজে লক্ষ্য করবে, প্রথমে বেজে লক্ষ্য করবে, নজরটাই তুমি বেজে দিবে। আসলে বেজটা কী দিয়ে তৈরি? আমার এই যে বেসটা, এই বেসটা 4 দিয়ে তৈরি, এখানে বেসটা হচ্ছে 2। ভিন্ন বেস থেকে তুমি সেম বেজে আসার চেষ্টা করবে, এটাই হলো সূচকের 1 নম্বর টার্গেট। সূচকের যখন তুমি একটা প্রবলেম দেখবা, সেটাই প্রথমে তুমি বেজের দিকে লক্ষ্য করবে, এবং বেসটা যদি দেখো একটু এলোমেলো আছে, বেসটাকে একটা পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করবে, অর্থাৎ বেসটাকে একই রকম করার চেষ্টা করবে। দেখো আমি এখানে যদি এই প্রথম এই যে 4 পাওয়ার n আছে, এই বেস হচ্ছে কিন্তু 4, আর নিচে যদি তাকাই এখানে 2 পাওয়ার n আছে, এখানে বেস হচ্ছে কিন্তু 2। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে এখানে 4কে আমি 2কে ডাইভার্ট করতে পারি, আবার এটাও পারি যে 2কে 4-এ ডাইভার্ট করে, হয়তো 2কে 4-এ ডাইভার্ট করে আমি এভাবে ফিগার পেতে পারি, নাও পেতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? এখানে এই যে 4 আছে, 4কে 2 বেজে ডাইভার্ট করব। তাহলে দেখো এই যে 4 রয়েছে, 4 নাম্বার 4, এটাকে যদি আমরা করি তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা 2 পাচ্ছি, অর্থাৎ এই 2 স্কোয়ার পাচ্ছি আমরা। তাহলে সহজেই বুঝো যে আমরা যে 4 আছে, এই 4কে আমরা এই জিনিসটা করতে পারি। ওই যে পাশে পাওয়ার n, সেটা কিন্তু পাশেই পাওয়ার আকারে আমি রেখে দিয়েছি। অনেকে ভাবতে পারো যে এই অঙ্কগুলো তো পরীক্ষায় আসে না, এগুলো করার মানে কি? হ্যাঁ, অঙ্ক পরীক্ষায় আসে না। অঙ্ক পরীক্ষায় আসার জন্যই যদি তোমার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা থেকে তুমি অঙ্ক শিখতে পারবে না। দেখো তুমি বিশাল বিশাল অঙ্কগুলো করে করছো সহজে, হয়তো কঠিন বইতে আমাদের টেক্সট বুকে যে অঙ্কগুলো রয়েছে, বড় অঙ্ক তুমি একটা অঙ্ক করতে পারো, কিন্তু যখন এই অঙ্কটা দেবে হয়তো তুমি এটা নাও করতে পারো, বা এই অঙ্কটা কোনো একটা প্রবলেমের শেষে যখন অ্যাড দিয়ে দিবে তখন তুমি আটকে যাবে। শুধু সেজন্যই না, তুমি যখন অঙ্কটা কি বুঝবে, তুমি দেখেন এগুলো তুমি সহজেই করে দিতে পারবে, আনন্দের ছলে তুমি এগুলো করে ফেলবে। এগুলো পরীক্ষা আসুক অথবা নাই আসুক, তুমি করে দেখলা যে পারছো কি না, দেখবা যে হচ্ছে, তো হয়তো বেশি বেশি করার দরকার নাই, কিন্তু তুমি অন্তত ওয়ান টাইম হলেও এই সহজ অঙ্কগুলোকে তুমি একবার করবা, যে আমি দেখি যে সহজ অঙ্কটা পারি কিনা। তো সেক্ষেত্রে বলবো সেজন্যই আমি এই সহজ অঙ্কটাও তোমাদের সামনে আমি দাঁড় করালাম। তাহলে দেখো আমি এখানে কি করলাম, যে আমি 4কে নিয়ে গেলাম। আবার আরেকটা সূচকে আমরা আরেকটা বিষয় জানি, যেটা হলো যে যখন পাওয়ার m এরকম পাওয়ার n থাকে, এটাকে আমরা পাওয়ার n আবার m দিতে পারি, আবার এটাকে আমরা এভাবেও দিতে পারি mn। একই কথা, কিন্তু সবগুলো কথাই কিন্তু এক। তাহলে এটাকে এই যে আমার, অর্থাৎ এই যে আমার বিষয় 4, এই যে 4কে আমি 2 স্কোয়ার করেছি, এটাকে আমি এই nটাকে ভিতরে রেখে ওইটাকে বাইরে দিয়ে দিতে পারি, সেই কাজটাই করেছি। এবার আমরা যদি ফর্মুলা খুঁজি, দেখো একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলায় যাচ্ছি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি ফর্মুলায় আমরা যাই, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, পেছনে রয়েছে a। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আমার একই রকম হয়ে গেল। আমরা পেলাম 2n প্লাস 1, অর্থাৎ আমরা রাইট সাইড পেয়ে গেলাম। এভাবে আমরা এই জায়গায় পৌঁছে গেলাম।
তো আমি কি বলেছি যে যখন তুমি সূচকের কোনো অঙ্ক অত প্রবলেম তোমার সামনে আসবে, তুমি বেসটার দিকে নজর দিবে। তুমি বেসটা দেখবে যে যদি একই রকম বেসটা হয়ে থাকে তাহলে তোমার বুঝতে হবে যে বেস দুটা থাকুক, সেখান থেকে একটা নিতে হবে। আর যদি মাঝখানে ভাগ চিহ্ন থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ আকারে আসবে, আর মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে পাওয়ারটা যোগ আকারে আসবে। এই বিষয়টুকু মাথায় রেখেই তুমি সূচক সামনে আগাবে, দেখবে অবশ্যই তুমি পারবে। আজকের ক্লাসের সর্বশেষ যে প্রবলেমটা, আজকে এই প্রবলেমটাই তোমাদের সামনে সলিউশন দিয়ে শেষ করব আমার ক্লাস আজকে। তো যাই হোক বন্ধুরা, আমরা এই যে প্রবলেমটা, এটা সলিউশন আমরা দেখাতে হবে হাফ জোর করে, গোজামিল দিয়ে, অবশ্য না। আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে এটা ফলাফল দেখাবো 1/2। যদি সেটা দেখাতে পারি সেটাই হবে রাইট। আর এখানে যদি অঙ্ক ভুল থাকে, আমি 1/2-তে পৌঁছতে পারিনি, জোর করে 1/2-তে পৌঁছে দিয়েছি, তাহলে কিন্তু হবে না। জোর করা যাবে না, গণিতের সাথে জোর করা যাবে না। জোর গণিত বোঝে না, গণিত বোঝে শান্ত সুস্থ ব্রেনে তাকে চালিত করা। তো দেখো আজকের এই প্রবলেমটা আমরা যদি তাকাই, আগেই আমি বলেছি এই প্রবলেমটা আমরা আমাদের জানা যে অর্থাৎ ঘড়ি বাড়ি আছে সেটার উপরে আমরা সেটাকে ব্যবহার করি, বা সেটার উপরে আমরা ভর করে আমরা এখানে বুঝবো। আর অবশ্যই যখন আমরা প্রবলেমে বুঝবো আমাদের মাথাকে খুব কুল রাখতে হবে এবং অঙ্কতেই মনকে মনোনিবেশ করতে হবে। তাহলে এই যে প্রবলেমটার দিকে যদি আমি তাকাই, আমি এখানে হয়তো 1/2 দেখানোর কথা বলা আছে, 1/2 আমি মাথা থেকে ফেলে দিই, যে 1/2 দেখাইতে হবে, দরকার নেই। এটা মান কত আমরা সেটাই ভাবি, এটা করতে থাকি, দেখি এটা কোথায় পৌঁছা যায়, দেখবে যে আমরা 1/2তেই পৌঁছবো। তাহলে এটাকে যদি আমি প্রথমে যদি দেখি যে আমি কোথায় নজর দেব, আমি বলছি যে নজর দেব বেজে। তাহলে আমরা উপরে দেখি, এখানে বেস 2, এখানে বেস 3, এখানে বেস 5, এখানে বেস 6। এরপরে দেখো এখানে বেস 3, এখানে বেস 6, এখানে বেস 10, এখানে বেস 5, 15। এখানে 3, 6, 10, 15। এই বেসটাকে আমি বলছিলাম যে দেখব যে একটা ক্যাটাগরিতে আনা যায় কিনা। এই 2 দেখো বেস, এর সাথে কিন্তু আর 2 কোথাও কিন্তু আর নেই, উপর নিচে কোথাও কিন্তু নেই। তাহলে 2কে তুমি 3-তে ডাইভার্ট করতে পারবা? সেটা কিন্তু পারবা না। আবার দেখো 5 কি এখানে কোথাও আছে? দেখতেছো যে নাই। এখানে আছে কত? 6। 5কে তুমি 6-তে ডাইভার্ট করবা বেস? সেটা কিন্তু তুমি পারবে না। এই অঙ্কটার ক্ষেত্রে অর্থাৎ বেস তুমি যখন একই রকম করবে সেক্ষেত্রে তোমাকে মৌলিক সংখ্যা তোমাকে সহযোগিতা করবে। বেস যদি তুমি দেখো একই রকম মিল করতে পারতেছো না, সেক্ষেত্রে তুমি মৌলিক সংখ্যা সহযোগিতা আনবে। মৌলিক যৌগিক সংখ্যার ডেফিনিশনটা তোমার অবশ্য জানা আছে, যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সেটা শুধু সে সংখ্যা দ্বারা আর 1 দ্বারা সেটাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে দেখো আমার এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। আমার এখানে যে আমি বললাম যে বেস 2 মৌলিক সংখ্যা, বেস 3 মৌলিক সংখ্যা, বেস 5 মৌলিক সংখ্যা, বেস এখানে 3 মৌলিক সংখ্যা। এছাড়া যে বেস রয়েছে 6, 15, 10 এবং 6, এগুলো কিন্তু আমার মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা না মানে কি? যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যার ভিতরেও কিন্তু আমার মৌলিক সংখ্যা লুকায়িত থাকে। তাহলে কীভাবে? দেখো এই যে 6, এটা কিন্তু আমার মৌলিক সংখ্যা না। এই 6টা মৌলিক সংখ্যা না, তার মানে এটা হলো
যৌগিক সংখ্যা। তো যৌগিক সংখ্যা কি? এটার ভিতরে মৌলিক সংখ্যা রয়েছে। তো মৌলিক সংখ্যাটা আমরা বের করি। দেখো এটাকে 2 ভাগ করতে পারি, 3 হচ্ছে। তাহলে এই যে 2 আর 3 এটাই কিন্তু আমার এই 6, অর্থাৎ দুইটা মৌলিক সংখ্যা মিলে আমার 6 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যখন এরকম যৌগিক থাকবে এটাকে আমি মৌলিক করে নেব। এরপর দেখো এই যে আমার 10 রয়েছে, 10 এটা কিন্তু আমার মৌলিক নয়, এটা যৌগিক। তাহলে এটার ভিতরে মৌলিক সংখ্যা আছে। কি কি মৌলিক সংখ্যা এটার ভিতরে রয়েছে? 2 দিয়ে যখন আমরা ভাগ দেব 5, অর্থাৎ 2 আর গুণ 5, 2 আর 5 10, অর্থাৎ এটার ভিতরে আমার এই মৌলিক সংখ্যাগুলো রয়েছে। এরপর দেখো যে 15, এটা কিন্তু আমার যৌগিক নাম্বার। তো যৌগিক নাম্বার কি আছে? এটার ভিতরে মৌলিক সংখ্যা আছে। তো কি মৌলিক সংখ্যা আছে? আমি যখন দেব দেখবা যে তুমি 3 আর 5 পাচ্ছ, অর্থাৎ 3 গুণ 5। তাহলে কি? তাহলে হলো এই অঙ্কটা যখন তুমি বেজে নজর দিবে দেখবে যে বেজ কোথায় কোথায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বেজগুলো তোমার মিলছে না। যখন মিলছে না তখন এই মিলানোর জন্য তোমাকে সহযোগিতা করবে কে? মৌলিক সংখ্যা। দেখবা কি কি মৌলিক সংখ্যা আছে, কি কি যৌগিক সংখ্যা আছে। যে যৌগিক সংখ্যাগুলো আছে সেই যৌগিক সংখ্যাগুলি তুমি ভেঙে মৌলিকে পরিণত করবা। এটাই হলো এখানে প্রথম কাজ। তাহলে চলো আমরা সেই প্রথম কাজটাই করি, যে যৌগিক সংখ্যা রয়েছে সেই যৌগিক সংখ্যাকে আমরা ভেঙে মৌলিক সংখ্যায় পরিণত করি। আমি করছি, তোমরা অবশ্যই দেখবে আমার বলা এবং লেখার ভিতরে কিন্তু যথেষ্ট গরমিল থাকে। তোমরা দেখবে যে আমি কোথাও কোনো ধরনের ভুল লিখে যাচ্ছি কি না। আমি এখানে অনেক কাজ একসাথে করে নিতে পারতাম, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্যই হয়তো আমি করছি না। এই বিষয়টা দেখো, আমি আগেই বলেছি যে 6কে যখন আমরা মৌলিকে নিব 2 × 3 হচ্ছে, অর্থাৎ 6-এর উপরে যে পি আছে আমি এখানে পি দিচ্ছি। এই পিকে আমি ইচ্ছে করলে যথেষ্ট এভাবেও কিন্তু দিয়ে দিতে পারি, যেখানে ইনটু রয়েছে। আমি যখন এভাবে দিব তখন অঙ্কগুলো অনেক বড় হবে, লাইনগুলো অনেক বেশি লাইন হবে। আর যখন তুমি এটা যদি বুঝতে পারো, অবশ্যই কেন বুঝবে না, বুঝবে। ক্লাস 10-এর তো, অথবা 9-এ, অবশ্যই কেন বুঝবে না, বুঝবে। এখন তো বয়স হয়েছে, ক্লাস 9 অথবা 10, সো অবশ্যই বুঝবে। তো চলো আমরা এটা ব্যবহার না করে আমরা এই শর্ট যে ফর্মটা, সেই শর্ট ফর্মটাই ব্যবহার করি। আমরা শর্ট ফর্মটা যখন ব্যবহার করব, আমরা 6 লিখতে দেবো 2 × 3 আর পাওয়ার হচ্ছে পি আর পাওয়ার হচ্ছে পি। আমরা এখানে যদি আসি 3p - 2 ইন্টু এখানে 2 পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 2p প্লাস 2। এটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে কি? না, একই কিন্তু সব এক। এবার আসো 10, আমরা যখন যাব p ইন্টু 5p 3q ইন্টু 5q। তাহলে আমি কি কাজটা করেছি? আমি ওই কাজটাই করেছি, যে আমার যে যৌগিক নাম্বারটা রয়েছে সেই যৌগিক নাম্বারটাকে আমি মৌলিকে নিয়ে গেলাম। এই আমার প্রথম কাজ। এরপরে যদি নজর দাও তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে যে আমার বেস দেখবে যে অনেকটাই এখন আমার মিলে গেছে। দেখো বেস 2, বেস 2, বেস 2, বেস 2, কি কাছাকাছি অনেকগুলো বেস চলে আসছে। এবার যদি তুমি পরে বেস 3, বেস 3, বেস 3, বেস 3, বেস 3, এরপরের দিকে তাকাবে কি 5-এর দিকে, বেস 5, বেস 5, বেস 5। তাহলে যখন বেস আমরা মিল করেছি, আর আমাদের এটার জন্য সহযোগিতা করেছে আমাদের মৌলিক যৌগিক সংখ্যা, সেই সহযোগিতা নিয়ে আমরা বেসকে মিল করে দিয়েছি। এখন যেহেতু বেস মিল করে দিয়েছি, এখন আমাদের বিষয় হবে বেসকে আমি 2টার জায়গায় 1টা লেখা, 5টার জায়গায় 1টা লেখা, 10টার জায়গায় 1টা লেখা, ভাগ থাকলে ভাগের থেকে নেওয়া, গুণ, এই বিভিন্ন এভরিথিং। তো যাই হোক,
আমি এই যে এখানে বেস 2 এখানে বেস 2 এভাবেও আমি কমানোর বিষয়টা চিন্তা করতে পারি, আবার আমি যখন নিচে নেই সেই বিষয়টাও আমি এখানে চিন্তা করতে পারি। তো আমি দেখো একসাথে করে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি যদি একসাথে করি, এই রয়েছে 2, এই রয়েছে 2, এই রয়েছে 2, এই রয়েছে 2, আর 2 আছে নাই, আমি 2 বেস, সে 2 বেসটাই নিচ্ছি। দেখো 2 এতগুলো বেজে আমি একটা বেজ নিলাম। এখন এই যে একটা বেজ নিলাম, আসলে এটা কি আছে পাওয়ার, এটা পাওয়ার আছে 2p + 1। এরপর আসো এটা পাওয়ার আছে কি p, তাহলে আমার এখানে যোগ হবে, যোগ দিয়ে p দেব না বিয়োগ দিয়ে p দেব? অবশ্য যোগ দিয়ে p দেব, কারণ এই 2টা এটা কিন্তু ইনটু, তাহলে আমি এখানে কি দেব, যোগ চিহ্ন দিয়া p দিব। এরপরে দেখো উপরে খেলা শেষ, এবার নিচনে দেখো এই যে 2টা, এই 2টার পাওয়ার কি আছে, এটা আছে, তো এটা কি নিচনে না, ভাগে না, তো ভাগে থাকলে আমি কি দিব, বিয়োগ দিব, অর্থাৎ 2p - 2। এটা অবশ্য তোমরা এই ক্যালকুলেশনটা অবশ্যই তোমরা জানো। এরপরে আরেকটা 2 আছে, দেখো এইটা, তো এইটার পাওয়ার কি আছে, p আছে, তো এইটা মাইনাস দিব, যেহেতু ভাগ নিচনে। উপরেরগুলো যখন আমি লিখবো যোগ দিয়ে লিখবো, যখন নিচনেরগুলো আমি লিখতে যাব তখন বিয়োগ ব্যবহার করব, কারণ নিচনেই মানেই তো হচ্ছে ভাগ, আর ভাগ থাকলেই তো আমরা সেখানে বিয়োগ দেব। এইগুলো আমার 2। এবার আসো আমরা যাই 3-তে। 2-র পরে 3-তে যেতে হবে এমন কোনো কথা নেই, 2-র পরে তুমি 5-এ আসতে পারো, অথবা আগে তুমি 5 করতে পারো, তারপরে 3 করতে পারো, তার সবার শেষে 2 করতে পারো। যাই হোক, আমি ন্যাচারালি প্রথমে 2 পেলাম, তারপরে 3 পেলাম, এই জন্য আমি এখানে প্রথমে 2-র পরে 3, বেস 3, দেখো এই বেস 3, এই তারপরে এই 3, তারপরে এই যে এখানে আছে এই 3, তারপরে এখানে আছে এই যে এই 3, ও এই একটা রয়েছে, হ্যাঁ এই একটা 3, আমি এখন বেস 3-তে একটা 3 লিখলাম। তাহলে উপরের বিষয়টা যদি লিখি আগে আমরা, তাহলে আমাদের দেখো আসে 2p + q, এটা কিন্তু আমার এটা চলে গেল। এরপর আছে এইটা, তাহলে অবশ্যই এখানে প্লাস হবে, প্লাস p হবে। উপরে আর আছে কি, উপরে কিন্তু আমার আর নেই। এবার নিচে আছে এই যে একটা 3, তাহলে এখানে যেহেতু নিচ্ছে, তাহলে আমাদের অবশ্য এখানে বিয়োগ p + 2, যখন বিয়োগ দেবো চিহ্নগুলো আমার পরিবর্তন কিন্তু হবে। এরপরে আসো এইটা আছে, তাহলে আমার বিয়োগ 2p - 2, আর আচ্ছা হ্যাঁ এই একটা রয়েছে, তাহলে হবে -q। দেখো আমার 3 কাজ আমি কি করে দিতেছি, 3 কাজ আমার শেষ, 3 কিন্তু আর নাই। এবার ওখানে আমার আছে কি, এবার এখানে 5 আছে, 5 কোথায় আছে, দেখো এই একটা 5 রয়েছে, এরপরে 5 5 5 5 নাম্বার 5, হ্যাঁ এই একটা রয়েছে নাম্বার 5, তারপরে এই একটা রয়েছে নাম্বার 5 আছে। হ্যাঁ তাহলে আসো আমরা 5-এর কাজ করি। তো 5 আমি একটা নেই, একটা নিলাম। এরপরে এই যে উপরে 5, তার মানে হচ্ছে কি যে p + q, উপরে কিন্তু আর আমার কোনো 5 নেই, আছে কোথায়, নিচে নেই, এই একটা 5, তাহলে নিচে যেহেতু, তাহলে আমার এখানে -p হবে, এই একটা আছে, তাহলে এখানে -q হবে। এটাই তো হওয়ার কথা, যদি কোথাও ভুল না হয়ে থাকে, যদি আমি কোনো একটা ফাঁক দিয়ে চলে না গিয়ে থাকি, হ্যাঁ তাহলে এই লাইনটি কিন্তু আমার হওয়ার কথা। অনেক হয়রান হয়ে গেলাম না, এই লাইনগুলো খুঁজে খুঁজে মাথায় অনেক কাজ করলো। যাই হোক, এখন আমার কাজ কি, আমি তো এখানে চলে আসলাম, বাড়ির দরজায় চলে আসলাম, বাড়ি ঢুকতে হবে না? আর বাড়ি যখন ঢুকবা, শ্বশুর বাড়ির দরজায় আসছো, বাড়িতে ঢোকার আগে তো একটু মাথাটা আশ্রেয়া জামাটাকে টান টুন দিয়ে একটু ইন্টারে টেনে টুনে, হ্যাঁ বাড়িতে ঢুকতে হবে।
এখানেও যেহেতু বাইরের দরজায় এসেছি একটু টান টুন দেওয়া লাগবে। টান টুন মানেই হচ্ছে যে এই যে এখানে পাওয়ার, এই পাওয়ারটাকে একটু সাজুগুজু করতে হবে। হ্যাঁ, এই যে চুলটা একটু আশ্রয় দিতে হবে, জামাটা একটু টেনে দিতে হবে, ইন্টার একটু টানা টানা, এই সেই যে যাই হোক, এখানে আমি সেই সাজুগুজুটা কাজ করি। তাহলে সাজুগুজু কাজ হচ্ছে যে এটা আমি 2 রেখে দিলাম। এবার দেখো এই 2টা পি, এই একটা পি, 3টা পি, এ বাদ গেছে 2টা পি, একটা পি, এ বাদ গেছে আরেকটা পি, অর্থাৎ পি খেলা আমার শেষ। দেখো হয়তো ভিডিওটা আমার এখানে তুমি স্টপ করে তুমি খাতা কলম নাও, নিয়ে লাইনটা উঠাও, এরকম যোগ বিয়োগ দিয়ে দেখো যে এখানে কিছু থাকে কিনা। দেখবে যে পির খেলা শেষ, অর্থাৎ পি এখানে নাই। অর্থাৎ আমি যখন সাজুগুজু করব, চুল আউলা জাউলা আছে, একটু ময়লা টলা আছে, ঝাড়া দিলাম, সেটা পরে গেছে, এখানে সে ঝাড়ার কাজটা করলাম। তাহলে আমার এখানে আছে কি +1 -2, +1 -2, +1 -2 তো -1, তো এখানে -1 গেল। বাপ্পা, এত বড় লাইন থেকে দেখছো অল্প একটু, শুধু হিসাব করলে দেখবা যে শুধু কমবে কমবে, যখন সামনে আস্তে আস্তে আগাবে দেখতে কমতেই থাকবে, ঝামেলা কমবে। প্রথম থাকবে বিশাল ঝামেলা, যখন এটাকে একটা রোড দিয়ে তুমি ঢুকবা তো আস্তে ঝামেলা আস্তে আস্তে কমতে কমতে তুমি সর্বশেষ তোমার যে জায়গাটা তোমার দরকার সেই জায়গায় তুমি চলে আসবে। এরপরে হ্যাঁ, এরপরে 3 দেখো 3 পি, হ্যাঁ, আবার দেখো পি এবং কিউর সাথে কোনো গরমিল যাতে না হয়ে যায়, পি তো, তো এই পি হইল 2টা, একটা পি 3টা, এই বাদ গেছে একটা, 2টা, আরও বাদ গেছে 2টা, নাই, অর্থাৎ পির খেলা এখানেও আমার শেষ, এখানেও কিন্তু আমার পির খেলা শেষ। এরপরে দেখো কিউ, কিউ প্লাস একটা, কিউ মাইনাস একটা, এটাও শেষ। তাহলে এখানে আমার দেখো আর কি থাকে, +2 -2, ও 2ও শেষ। তাহলে এখানে তো এইটা থাকে, ওখানে নাই, কিচ্ছু কিচ্ছু নাই, তার মানে জিরো জিরো আছে। আবার আমি একটা কথা বলছি যে ভাগ দিয়ে যখন কিচ্ছু থাকবে না সেখানে 1 দিতে হবে, আবার এখানে 1 ধরুন, এটা কিন্তু বিয়োগ হচ্ছে, বিয়োগ দিয়ে যখন ইনভার্স, তার মানে হচ্ছে 2কে কি করা, উল্টে দেওয়া, তো উল্টে দিলাম 1/2। এরপরে 3 0 মানে 1, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যখন 0 হবে এর মান 1 হবে। 5 এর উপরে 0 হয়েছে, মান 1 হয়েছে। এই সবটি দিয়ে যখন আমি এটাকে 1 দিয়ে যত, মানে কোনো একটা সংখ্যা যখন 1 দিয়ে গুণ দিব, ফলাফল এটাই হচ্ছে। তার মানে হচ্ছে এই, অর্থাৎ আমি যখন প্রমাণ করার কথা আমাকে বলবে তখন আমি লেফট হ্যান্ড সাইড থেকে এটা তুলব এবং এই ক্যালকুলেশনগুলো করে আমি রাইট হ্যান্ড সাইডে চলে আসবো এবং লিখবো যে প্রমাণিত। আর যদি মান বের করার কথা বলে তাহলে প্রবলেমটা এভাবে তুলবো, এর সলিউশন করে আমি লাস্টে অ্যান্সারটা লিখে দেব। তাহলে দেখো এই যে অঙ্কটা করেছি, এই অঙ্কটা করেছি, এটা বিশাল একটা অঙ্ক, মাথায় পারবো না, হবে না, ভুল হবে, এটা আমার দেওয়া সম্ভব না, এত হিজিবিজি অঙ্ক আমি করতে পারবো না, সেরকমটা না। অঙ্কটা দেখতে হিজিবিজি হয়, কিন্তু তুমি তোমার ফোকাসটা যদি রাইট ওয়ে অঙ্কের উপরে প্রতিফলিত হয়, সে অঙ্কটা তোমাকে বস বলে, সে তার জায়গায় এসে চুপচাপ বসে যাবে। তো আমি বলছি অঙ্কের ফোকাসটা, যে এই অঙ্কটাতে যখন তুমি অঙ্কটা আমি প্রথম যখন শুরু করব আমি বলছি এই সূচকের অঙ্ক ফোকাসটা দিবে তার বেজের উপরে। বেজগুলি দেখবে যে একই রকম, 5টা আছে, 3টা একই রকম, বাকি 2টা ব্যামিল, 2টাকে ব্যামিলটাকে মিল করে নিয়ে আসো। এখানে যখন আমি সেই বেজের উপরে ফোকাসটা দিয়েছি, এই বেজের উপরে ফোকাস দিতে গিয়ে আমি দেখেছি যে আসলে বেজের সাথে মিল কোনো খুঁজে পাওয়া যায় না। যখন তুমি বেজের সাথে মিল কোনো খুঁজে পাওয়া যাবে না, তখন আমি বলছি এর জন্য তোমাকে সাহায্য করবে। কে সাহায্য করবে? এর জন্য তোমার সাহায্য করবে মৌলিক যৌগিক নাম্বারে। এই অঙ্কটাতে যৌগিককে মৌলিক নাম্বারে রূপান্তর করা, এটাই হলো আমার 1 নাম্বার কাজ। তো 1 নাম্বার আমার কাজ কি? 1 নাম্বার আমার কাজ হলো যে এই যে এখানে যৌগিক নাম্বার রয়েছে,
যৌগিক রয়েছে, এই যৌগিকে আমি মৌলিকে রূপান্তরিত করলাম। এই 1 নম্বর কাজটা করেছি। দেখো সেই 1 নম্বর কাজটা আমি এই করেছি, একটা কাজ। এরপরে কাজ কি? এরপরে কি কাজ করেছি? এরপরে সেই যে পিছনের অঙ্কগুলো থেকে আমরা যা শিখেছি, অর্থাৎ বেজ, যে বেজগুলো মিল করা বেজগুলো থেকে একটা একটা করে আলাদা করে নিয়েছি। এই আলাদা করে নিয়েছি, এরপর যোগ বিয়োগ আছে। এই অঙ্কটা তো এটাই, এছাড়া এখানে আর অন্য কোনো কিছু আছে? এই অঙ্কটা করতে গিয়ে কি আমাকে জাদু মন্ত্র এগুলো করা লাগছে, নাকি কোনো কুলফল্লা সুরাফ উপরে ফু দেওয়া লাগছে? কিচ্ছুই কিন্তু না। তাহলে আমরা আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও এ ধরনের অঙ্ক অনেক তৈরি করা যায়। আর যেহেতু সৃজনশীলতার কথা, এখানে তো আর কোনো বলার আর কিছুই রাখে না, যে একটা অঙ্ক তোমাকে বিভিন্নভাবে দিবে, বিভিন্ন ওয়েতে দিবে, তুমি এটা নিয়ে অস্থির না হয়ে তুমি তোমার যে ফোকাসটা যেভাবে রাখার কথা, তোমাদের স্যাররা যেভাবে তোমাদেরকে ফোকাস দিতে বলেছে সেই ফোকাসটা, বা আমি এখন এখানে যেই ফোকাসটুকু তোমার দিতে বলছে যেভাবে, সেভাবেও তোমরা ফলো করে দেখতে পারো। এভাবে যদি তোমরা ফোকাসটা দিতে পারো, তাহলে দেখবে অবশ্যই তুমি এ থেকে উপকৃত হবে। তো যাই হোক, তোমাদের সবাইকে ধন্যবাদ আমার কষ্ট করে আমার ক্লাসগুলো দেখার জন্য। হয়তো উপকৃত হয়েছ অথবা হও নাই, কিন্তু আমার এই ক্লাসটা থেকে তুমি উপকৃত না হলেও অন্য কেউ হয়তো, যে একেবারে বিগিনার, একেবারে যে শুরু, সেও হয়তো উপকৃত হতে পারে। সেও হয়তো আমার 10টা কথার ভিতরে হয়তো 0.5 একটু কথা মনে রেখে সে উপকৃত হতে পারে। তো আশা করি তোমরা আমার এই ক্লাসটা দেখেছো, অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি আরও কেউ যাতে দেখতে পারে সেই সুযোগ করে দেবে, অর্থাৎ এটা শেয়ার করবে, তারাও যাতে শিখে। আমরা সবাই একসাথে বড় হতে চাই। আজকের মতো এখানে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।